তাহলে আমাদের রাজ্যের বিভিন্ন অংশের মানুষ যে সুখেও আছে, এ কথা সত্য তো? হ্যাঁ, সত্য। সেসব প্রান্তে গিয়ে তুমি নিশ্চয়ই শুনেছ যে প্রজারা সিংহলে বর্তমান রাজার সম্বন্ধে ধন্য ধন্য করছেন, কি তাই তো? বলো, আরে বলবে তো ভাই কাকা। হ্যাঁ, মহারাজের বিষয়ে সবাই সবাই সাধুবাদ জানিয়েছেন। খনা, তুমি আবার এসব কথা কেন বলছো? আসলে ভাই কাকার কথা শুনে মনে হলো যে আমাদের রাজ্যে কেবলই দুঃখ, কেবলই কষ্ট, তাই আমি জিজ্ঞাসা করতে বাধ্য হলাম। মহারাজ, রাজকুমার ফিরে আসার পর গণনা করে বেশ কিছু নতুন তথ্য পেয়েছি। কি তথ্য? রাজকুমারের জন্মকুণ্ডলিতে বিবাহ যোগ স্পষ্ট হয়েছে। ফলে সিংহলের উত্তরাধিকার পাওয়ার পথও অনেকটা প্রশস্ত হলো বলেই আমার মনে হয়। রাজ্যোতিষ মশাই যা বলছেন তা কি সত্যি গণনা করে বলছেন, নাকি বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে বলছেন? যদি তাই হয় তাহলে আমাদের সতর্ক থাকতে হবে, না হলে আবার বিপদ। এ কি জয়দ্রথ, তুমি মন্ত্রিমণ্ডলের আলোচনা চক্রে ছিলে না? না রাজিমা। কেন? খনার সঙ্গে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। খনার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছো মানে? আমি তোমার কথার কিছু মানে বুঝতে পারছি না। আসলে খনার বক্তব্য হলো যে আমি যদি সভাস্থলে থাকি তাহলে রাজকুমার তার আসল উদ্দেশ্যকে লুকিয়ে রাখতে পারে, তাই। তার মানে মহানামা তার খোলস ছেড়ে এবার রাজনৈতিক খেলায় মত্ত হয়ে উঠবে, তাই তো? না জয়দ্রথ, খনা হয়তো ঠিকই বলেছে। তোমার অনুপস্থিতি হয়তো এমন হয়তো নয় রাজিমা, ভাই কাকা এই সিংহাসনের জন্য ঠান্ডা লড়াই শুরু করে দিয়েছে। তুমি কি সভাস্থলে গিয়েছিলে খনা? হ্যাঁ রাজিমা, ভাই কাকা নতুন করে তৈরি ওই নোংরা রাজনীতি সাক্ষী হয়ে এলাম আমি। কিন্তু কিন্তু ওখানে কি হলো? রাজকুমার কি সরাসরি আক্রমণের কথা ভাবছে? না জয়ম, ভাই কাকা অত সহজ পন্থায় চলে না। ভাই কাকা প্রমাণ করার চেষ্টা করছিল যে বাবার শাসনকালে দুঃখ কষ্ট ক্রমশ বাড়ছে। সে কি কথা? আমি তো আসার সময় এ রাজ্যে যেটুকু প্রান্তর দেখলাম সেখানে তো সেরকম কিছুই নজরে পড়লো না। চোখে পড়া না পড়াটা তো বিষয় নয়, আসল বিষয় হলো ষড়যন্ত্র। কিন্তু কেন রাজিমা, কেন? বাবার পরে তো এই সিংহলের সিংহাসন ভাই কাকাই পাবে, তা কেন এভাবে? এই গণনা বড়ই জটিল খনা। গণনা? কি এমন গণনা? ছোটবেলা থেকে মহানামার সবকিছু ছিনিয়ে নেওয়ার প্রবণতা। উপতিশ্বর বাবা ওকে সিংহাসনে বসাতে চায়নি, তাই উপতিশ্বর পর ও রাজা হবে এটা কিন্তু ওর কাছে খুব একটা বড় কথা নয়। উপতিশ্বর কাছ থেকে সিংহাসন কেড়ে নেওয়াটাই ওর সব থেকে বড় সুখ, ওর তৃপ্তি। ভাই কাকার মনের মধ্যে এত হিংসা লুকিয়ে আছে? ছি! খনা, খনা, এসব হয়তো তোমার মনে গভীর রেখাপাত করছে, কিন্তু সত্যটা তোমাকেও জানতেই হবে। রাজকুমার বিভিন্ন মন্ত্রীদের উপর কর্তৃত্ব দেখিয়ে তাদের হাতের মুঠোয় আনতে পেরেছিল, একমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইকে ছাড়া। তাই অত্যন্ত সুচারুভাবে
তাকেও পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। জয়দ্রথ, মহানামা তো এখন ফিরে এসেছে, তার মানে উপতিশ্যর ওপর আবার ষড়যন্ত্র শুরু করবে। আর ত্রিজটা আর দেবী গোদাবরী তো চুপ করে থাকবে না, তার মানে আমাদের এখন। আচ্ছা ঋদ্ধিমণি, তুমি না বলছিলে ভারতবর্ষে বিভিন্ন প্রদেশের রাজারা রাজ্যে জ্ঞানী ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা মণ্ডলী গঠন করে? হ্যাঁ, সে তো করেনি, কিন্তু আমার কথার কি কোনো গুরুত্ব? তোমার কথার যথেষ্ট গুরুত্ব আছে। উপদেষ্টা মণ্ডলী অর্থাৎ? আসলে ভারতবর্ষের সব রাজাই তাদের রাজ্যের বিভিন্ন সমস্যা সমাধানের পথ ইত্যাদি বিষয়ে আলোচনার জন্য এই উপদেষ্টা মণ্ডলী তাদের মন্ত্রিসভায় রাখেন, যাতে একক সিদ্ধান্তের জন্য মহারাজের কোনো ত্রুটি শাসনকার্যে থেকে না যায়। এ তো অতি উত্তম প্রস্তাব। মহারাজের শাসন কার্যের দিকে যাতে কেউ অঙ্গুলি নির্দেশ করতে না পারে, সেই জন্য তো এই প্রস্তাব আমরাও কার্যকরী করতে পারি। না, কিন্তু কার্যকরী করার আগে একবার উপতিশ্যর অনুমতি নেওয়া প্রয়োজন। হ্যাঁ, সে তো অবশ্যই। মহারাজের অনুমতি ছাড়া তো এই প্রস্তাব কার্যকরী করা অসম্ভব। আরও একটা বিষয় আছে। এমন একজন ব্যক্তি আছেন যার গতিবিধি আর অবস্থান কিন্তু সুবিধাজনক নয়। তিনি হলেন রাজজ্যোতিষ মশাই। তাকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করা প্রয়োজন। হ্যাঁ খনা, সেটা আমিও ভেবেছি। ওনাকে নিয়ে আমার মনের মধ্যেও নানা সন্দেহ দানা বেঁধেছিল। দেখছি দেখছি কি করা যায়। আর ভাই কাকা? খনা, খনা, এত কিছুর পরেও তোমাকে আমি আবার বলছি, রাজকুমারকে ভালোবাসা দিয়ে জয় করো। ওর মনের মধ্যে যে কাঠিন্য আছে সেটা একমাত্র তুমিই পারবে দূর করতে। খনা, ষড়যন্ত্রের বিরুদ্ধে সেটাই হবে আমাদের আসল জয়। সামনেই বিভীষণ উৎসব এগিয়ে আসছে। ভাই কাকা তখনই কিছু করার চেষ্টা করবে জয়ন, আর আমাদের যা করার তখনই কিন্তু করতে হবে। জয়দ্রথ, তুমি একবার উপতিশ্যের সঙ্গে পুরো বিষয়টা নিয়ে একবার কথা বলে নাও। আর সমৃদ্ধি, তুমিও যাও। ভারতবর্ষের রীতি সম্পর্কে সবটা উপতিশ্য জানা দরকার। আমি আমি ওনাকে কি বলবো? যা জানো সেটাই বলবে, কিন্তু তার আগে খনার সাথে আমার কিছু জরুরি আলোচনা আছে।
পদ্ধতিটা কি হবে যাতে কারো মনে কোনো প্রশ্ন না ওঠে? আচ্ছা, এই ব্যাপারটা আচার্যদেবকে জানালে হয় না? এ তো খুব ভালো কথা খনা। আচার্যদেব যদি নিজে থেকে সিদ্ধান্ত নেন তাহলে তো কোনো প্রশ্নই উঠবে না। তো ঐশিকা, শেষ পর্যন্ত এ তো এক রাজনৈতিক বিষয় হয়ে যাবে। তাতে কি আচার্যদেব অংশগ্রহণ করতে সম্মত হবেন? এক কাজ করা যাক, বিভীষণ উৎসবের দিন সকলের সামনে আচার্যদেব যদি একটি পরীক্ষার ব্যবস্থা করেন এবং সেই পরীক্ষায় যিনি উত্তীর্ণ হবেন তাকেই আমরা জ্ঞানী ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে পারবো। সেটাও ঠিক, কিন্তু এসব করার আগে একবার আচার্যদেবের সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করে নেওয়া উচিত। ঠিক আছে মহারাজ, আপনি তাহলে একবার ওনার সঙ্গে কথা বলুন। আমরা চলি। প্রণাম। এসো খনা। ঐশিকা, সমৃদ্ধি কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। ওর কথাবার্তার মধ্যে বুদ্ধিমত্তার ছাপ আছে। হ্যাঁ মহারাজ, তাছাড়া ও যেভাবে তীর নিক্ষেপ করেছিল সেটা দেখে তো আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। এখন শুধু আচার্যদেবের সঙ্গে আলোচনা করার অপেক্ষা। তারপর দেখা যাক কি হয়। কি বলো ঐশিকা? খনা, তোমাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? জয়, একটা কথা বারবার আমার মনের মধ্যে ঘুরছে। কি কথা? জয়ম, আমি যা করছি তা আমার সাথে ভাই কাকা এমন কি পার্থক্য রইল? হঠাৎ তুমি একথা কেন বলছো? ভাই কাকা যেভাবে ষড়যন্ত্র করে চলেছে তা আমিও তো সেভাবে। এ তুমি কি বলছো খনা? জয়ম, আমি যা বলছি ঠিকই বলছি। আচ্ছা, একটা সত্যি কথা বলো, আমিও কি ভাই কাকার মতো এই রাজনৈতিক খেলায় মত্ত হয়ে উঠিনি? খনা, খনা, তুমি চূড়ান্ত হতাশ হয়ে রয়েছো। একটু শান্ত হও। হ্যাঁ, শান্ত হয়ে বোঝার চেষ্টা করো, কেমন? স্বয়ং আমি যা বলছি শান্তভাবেই বলছি। আমার তো কেবলই মনে হচ্ছে আমিও এই ক্ষমতার লড়াই আর দ্বন্দ্বে লিপ্ত হয়ে রয়েছি। খনা, তুমি রাজবংশীয় সন্তান। রাজনীতি, পরিকল্পনা, এগুলো রাজবংশের নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু তাই বলে আমাকেও সে ষড়যন্ত্রে লিপ্ত হতে হচ্ছে জয়ম। ষড়যন্ত্র হিসেবে কেন ভাবছো? এটা তো একটা খেলা। হয়তো কাম্য নয়, কিন্তু রাজবংশে এক অতি সাধারণ বিষয় খনা। কিন্তু এই খেলা যে আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না জয়ম, কিছুতেই না। মানতে তো তোমাকে হবে না। তোমার কর্তব্য হলো ভবিষ্যতে যাতে এই খেলা বন্ধ হয় তার ব্যবস্থা করা। আর সেই জন্যই তো তুমি আজ এই খেলায় নামতে বাধ্য হয়েছো। কিন্তু জয়ম, এই খেলায় নামতে গিয়ে কি রক্তের সম্পর্কের টানকে অস্বীকার করতে হবে? না খনা, রক্তের সম্পর্ককে কখনো অস্বীকার করা যায় না। খনা, ভালো করে অনুভব করো। দেখো, তোমার ভাই কাকা এখনো এখানেই রয়েছে। তুমি যেমন তোমার হৃদয় থেকে তোমার ভাই কাকাকে মুছে ফেলতে পারবে না, তোমার ভাই কাকাও ঠিক তেমনি তার হৃদয় থেকে তোমাকে মুছে ফেলতে পারবে না। কিন্তু এই রাজনৈতিক এই দ্বন্দ্ব, আমার সাথে ভাই কাকার এই দূরত্ব, সবই তো সত্য। আত্মীয়তার সত্যতা যে সবকিছুর ঊর্ধ্বে খনা। তা হলো, আমার সাথে এই ভাই কাকা দূরত্ব ঘুচতে আমি কিছুতেই পারবো না জয়ম, কিছুতেই না। খনা, তোমাকে আলাদা করে কিচ্ছু করতে হবে না। দেখবে একদিন তোমার হৃদয়ই তোমাকে নাড়া দেবে এবং ঠিক একইভাবে মহানামারও। আর সেদিনই দেখবে সব দূরত্ব ঘুচে যাবে। না, ভাই কাকার সাথে আমাকে একবার কথা বলতেই হবে।
একবার ভাই কাকার মুখোমুখি হতেই হবে। এই কটা বছর আমি খনার ওই সুন্দর নিষ্পাপ মুখটা দেখার জন্য ছটফট করেছি। আজকে আমি নিজেকে সংযত রাখতে পারবো? আমি একজন যোদ্ধাই পারে নিজে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে, আর সে যদি সেটা না পারে তাহলে তার শক্তি হ্রাস পায়। না মহানামা, তোমাকে আজকে সংযত থাকতেই হবে, থাকতেই হবে। কিন্তু জঙ্গলে সেই চোখ দুটো আমাকে কেন তাড়িয়ে বেড়াচ্ছে? কেন বলতে পারছি না? কেন মনে হচ্ছে যে সেই চোখ দুটোর সঙ্গে আমার আত্মিক যোগ আছে, বহুদিনের চেনা আমার? না না, খনা তো সে রাতে একটা সময় ছিল যখন খনার জীবন শুধুমাত্র আমাকে ঘিরে আবর্তিত হতো। ও সব ছিলাম আমি। ওই দিনটাই শুরু হতো আমাকে দিয়ে, ওর ভাই কাকা। আজ সব ইতিহাস, সব ইতিহাস। জীবন নিয়ত পরিবর্তনশীল, এই সত্যটা তোমাকে মেনে নিতেই হবে মহানামা।